This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে নিউজ রুমে আমি মঞ্জিরা রয়েছে, আমার সঙ্গে শর্মিষ্ঠা আর শুভজিৎ মিত্র রয়েছে। দেখুন, একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে, সকলের নজর রয়েছে সেদিকে। চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর বিয়ে, হত্যা করা হয়েছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এই মুহূর্তে চন্দ্রনাথের নিথর দেহ চণ্ডীপুরের বাড়িতে এসে পৌঁছেছে এবং বাড়ির পাশে, বাড়ি লাগোয়া যে মাঠ, সেই মাঠে নিথর দেহ সেখানে শায়িত রয়েছে এবং গোটা গ্রাম এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী গোটা গ্রাম ঘিরে রেখেছে। ছবি দেখাচ্ছি আপনাদের। আর এই মুহূর্তে সুদীপ্ত আমাদের প্রতিনিধি সেখানে উপস্থিত রয়েছেন। সুদীপ্ত, কি ছবি ধরা পড়ছে? দেখো, একদমই ঠিক। যেটা চন্দ্রনাথ যে রয়েছিলেন, তিনি কিন্তু শুধু রাজনৈতিকভাবে তার গ্রাম যে চণ্ডীপুরে যে কুলুগ্রাম, সেখানে তার জন্য রাজনৈতিক কোনো পরিচয়ের জন্য নয়, তিনি কিন্তু একজন বায়ুসেনা কর্তাও ছিলেন। সেই কারণে তার যে জনপ্রিয়তা বা তার যে ভালোবাসা, সেটাই ছিল। এই যে গ্রামের এখানে দেখাচ্ছে, শুধু রাজনৈতিক মানুষ কিন্তু নন, গ্রামের যারা প্রত্যেকটি পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, ছোটো থেকে বড়, প্রত্যেকে একবার শেষবারের জন্য তাদের ছোটোবেলা থেকে যাদেরকে দেখে এসছে সেই চন্দ্রকে কিন্তু তারা দেখতে এসেছেন, তাদের শ্রদ্ধা দিচ্ছেন। আমরা একটু আগেই দেখলাম যে ভারতীয় পতাকা দিয়ে তার শায়িত দেহের উপরে ভারতীয় পতাকা শায়িত করে দেওয়া হয়েছে এবং তাকে সম্মান জানানো হয়েছে। এবং প্রত্যেকে একটাই কথা বলছে যে চন্দ্রর মতো কিন্তু কোনো ছেলে হয় না। তে কিন্তু রাজনৈতিকভাবে যাই হোক না কেন, সে কিন্তু সবার সাথে মিশুকে ছিল। এখানে মাঝে মধ্যে যখন আসতেন তখন কিন্তু বারংবার সবার সাথে কথাও বলতেন এবং তার বাড়ি এখান থেকে মাত্র 1 মিনিট 2 মিনিট দূরত্ব হবে। কিন্তু বাড়ির থেকে দূরত্বে এই যে মাঠ, সেই মাঠে যে আমরা যা ছবি দেখতে পাচ্ছি, গ্রামের কিন্তু হাজারো হাজারো মানুষ তারা এসছেন, তারা শেষটি বারের জন্য বারবার করে তারা দেখতে চাইছেন। আমি এখানে আরও যারা রয়েছেন, তার যারা পাড়া প্রতিবেশী এবং যারা রয়েছে, আমি তাদের সাথে একবার কথা বলে নেব যে তাদের যে একবার চন্দ্রর সাথে তাদের সম্পর্কটা কেমন ছিল এবং তারা কীরকমভাবে দেখেছেন। আপনাদের তো গ্রামের ছেলে ছিল, ছোট থেকে দেখে এসছেন এই ঘটনা, আপনারা নিজেরা কতটা মর্মাহত? আমরা কালকে থেকে ঘুমোতে পারিনি, আমরা কালকে থেকে শুধু কান্নায় ভেসে আছি। আমাদের আপন ছিলেন এবং আমাদের যত কিছু পার্টিগত সহযোগিতা উনি আমাদের করতেন। সেই থেকে গতকাল আমাদের মিটিং ছিল চণ্ডীপুরে এবং সেই চণ্ডীপুরে মিটিং সারার পরে অফিসে ফেরার পথেই এই ঘটনা আমরা যখন খবর শুনি, সেখানে আমরা দেখে আমরা মর্মাহত হয়ে যাই। সারা রাত ঘুমোতে পারিনি এবং আজকে আমরা দেখে এসেছেন চন্দ্রকে। এখানে কীরকম মানুষ ছিল? ছোট থেকে উনি মেধাবী পড়াতে ছিলেন এবং সবার সঙ্গে মিশুক, সবাইকে নিয়ে চলার চেষ্টা করতেন, সবাইকে আপন করে নিতে পারতেন, এই ট্যালেন্ট তার ছিল। আর আজকে সবাই গ্রামবাসী এবং যতজন গোটা গ্রামে একটা শোকের আবহ রয়েছে। আপাতত সুদীপ্ত, তোমাকে ধন্যবাদ। একেবারে ছক কষে রেইকি করে খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে। গতকাল তিনি যখন মধ্যমগ্রামে তার ফ্ল্যাটে ফিরছিলেন, সেই সময় আবাসনের গলির উল্টো দিক থেকে এসে চন্দ্রনাথের গাড়ি আটকায় একটা সাদা গাড়ি। চন্দ্রনাথকে লক্ষ্য করে পরপর গুলি চালায় আততায়ীরা। চন্দ্রনাথকে খুন করে বাইকে চেপে একই রাস্তা ধরে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আপনাদেরকে আমরা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, মার্ক করে সন্দেহভাজন ওই বাইক। আর এবার আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি তাতে ঘটনাক্রমটা সাজালে ঠিক কেমন হয়। সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, চন্দ্রনাথ রথ তার গাড়ি যাচ্ছে, তার গাড়ি আজকাল একটা গাড়ি, বাইকে করে এলো আততায়ীরা, দুদিক থেকে গুলি চালালো। এটা একেবারে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। যে খবর আমরা পেয়েছি তার ভিত্তিতে ঠিক কি ঘটেছিল ক্রাইম সিন ঠিক আমার ডান দিকে আমার সহকর্মী সমর তোমাকে দেখাবে। এই যে ছোট হাতি গাড়িটা রয়েছে তার ঠিক পেছনে সেখানেই হচ্ছে ঘটনাস্থল, যেখানে চন্দ্রনাথকে খুন করা হয়। তার গাড়ির রাস্তার পথ আটকে দেওয়া হয়। চন্দ্রনাথের গাড়িটি ঠিক সামনের দিকে যে রাস্তাটি আসছে সেটা যশোর রোড এবং এই রাস্তাটির নাম শেখ মুজিবর রোড। আমি একটু দেখানোর চেষ্টা করব। ঠিক এখানে আটকে যখন তাকে গুলি করা হয়, গুলি করার পর
আততায়ীরা এই পথে সাধারণত যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, দুটি মোটর বাইক ছিল, একটি মোটর বাইক যশোর রোডের দিকে চলে গিয়েছে, অপর একটি মোটর বাইক ঠিক এই রাস্তাটি, আমার সহকর্মী সমর দেখাবে তোমাকে, এই রাস্তাটি হচ্ছে শেখ মুজিবুর রোড। শেখ মুজিবুর রোড থেকে এগোনোর পর কিছুটা যাওয়ার পর রাস্তা দুইকে ভাগ হয়ে গিয়েছে। ডান দিকের রাস্তাটি আবার ঘুরে দোলতলার দিকে চলে যাচ্ছে এবং সোজা যে রাস্তাটি দেখানোর চেষ্টা করব, আমার সহকর্মী সমরকে বলবো দেখানোর চেষ্টাটি, সোজা এই রাস্তাটি চলে যাচ্ছে বাদু রোড হয়ে শাসন খড়িবাড়ি হয়ে এই রাস্তাটি দিয়েই কিন্তু যদি অলিগলির রাস্তা চুজ করা হয় সেক্ষেত্রে এখান থেকেই বসিরহাট সীমান্ত পর্যন্ত যাওয়া সম্ভব। এবং এক্ষেত্রে ফুটেজে যা দেখা যাচ্ছে, এবং এই রাস্তাটি আমি একবার দেখানোর চেষ্টা করব, এই যে সাইকেলটি যাচ্ছে এই রাস্তাটি থেকে এগিয়ে গেলেই সোজা শাসন হয়ে একেবারে খড়িবাড়ি হয়ে চলে যাওয়া যাবে একেবারে বসিরহাট সীমান্তর দিকে। এবং যে এখনো পর্যন্ত যে প্যাটার্নটা অবলম্বন করেছে দুষ্কৃতীরা, দেখা যাচ্ছে যে স্পোর্টস বাইক তারা ব্যবহার করেছে। স্পোর্টস বাইকে যারা ছিল প্রত্যেকের মাথায় হেলমেট ছিল এবং স্পোর্টস বাইক ব্যবহার করার মূল কারণ হচ্ছে দ্রুত গতিতে যে কোনো স্পট ছেড়ে দেওয়া যাবে। এই রাস্তা থেকে শেখ মুজিবুর রোড থেকে যদি সোজাসুজি আসা হয় এবং এখানে যদি কোনো গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে বোঝা সম্ভব যে কেউ বা কারা ওত পেতে রয়েছে, কিন্তু এখানে একটা হালকা টার্ন রয়েছে। আমি একদম কোনায় দাঁড়াবো, সহকর্মী সমরকে বলবো সোজা রাস্তাটি শেখ মুজিবুর রোড হয়ে আসছে। যদি সমর ক্যামেরাটা প্যান করে দেখায়, প্যান করে এই দিক থেকে রাস্তাটা ঘুরে যাচ্ছে এবং এখানেই কোনো একটি জায়গাতে সেই নিসান মাইক্রা গাড়িটি, যে গাড়িটি এই চন্দ্রনাথের পথ আটকে ছিল, এখানে ছিল এবং দূর থেকে তাদের কাছে মোবাইল কমিউনিকেশন হয়েছে বলে তদন্তকারীরা মনে করছে, সিআইডি মনে করছে যে অপর একটি বাইক বা এই টিমের এই দুষ্কৃতী দলেরই কেউ তার স্করপিও গাড়িটিকে ফলো করছিল। ফলো করার পর যখন এই গলিতে ঢোকে তখন এই দিক থেকে, এই টার্ন থেকে গাড়িটি, নিসান মাইক্রা গাড়িটি সোজা চলে যায় এই ছোটা হাতির গাড়ির ওখানটা। দেখুন, তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে যখন চন্দ্রনাথ রথকে খুন করা হচ্ছে তার ঠিক আগে থেকে আততায়ীরা নিজেদের মধ্যে ফোনে যোগাযোগ রেখেছিল যাতে সবকিছু টাইম অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় হয়। আর সেই কারণেই জানেন তো এই মুহূর্তে তদন্তে পুলিশের হাতিয়ার কল ডাম্পিং সিস্টেম, মানে খুনের আগে ও পরে ঘটনাস্থলে থাকা মোবাইল ফোনের ইনকামিং আউটগোয়িং কলে নজর রাখছে পুলিশ। ঘটনাস্থলে খুনের সময় কতগুলি ফোন চালু ছিল তা জানতে চাইছে পুলিশ। চন্দ্রনাথ খুনের 18 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে খুনে ব্যবহৃত গাড়ি ও বাইক। তাহলে কি এই কল ডাম্পিং সিস্টেম আসল আততায়ীদের কাছে পৌঁছে দেবে পুলিশ? তা সময়ের অপেক্ষা। কিন্তু চন্দ্রনাথ রথকেই শুধুমাত্র কেন টার্গেট করা হলো? তৃণমূলের দুর্নীতির নথি সংগ্রহ, সাজানো, তথ্য সংগ্রহে দক্ষ সহায়ক হিসেবে কাজ করত চন্দ্রনাথ। কারণ রাজ্যে পালা বদল হয়েছে, সেই পালা বদলের কারণে প্রশাসনের, পুলিশের অনৈতিক কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য কি তার কাছে ছিল পালা বদলের আগে? তৃণমূল সরকারের আইএএস পুলিশ কর্তাদের সঙ্গেও যোগাযোগ ছিল এই চন্দ্রনাথ রথের। তৃণমূল নেতাদের অনৈতিক কাজের তথ্য বিস্তারিত থাকতো এই চন্দ্রনাথের কাছে। সেই কারণে কি তাকে টার্গেট করা হলো? এই প্রশ্নগুলোই ইতিমধ্যে উঠছে। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে। আসলে ভবানীপুরে না জিতলে হয়তো খুন হতে হতো না চন্দ্রনাথকে, এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী এবং দোষীদের ফাঁসিও চেয়েছেন তিনি। আমাকে ডিজিপি সাহেব জানিয়েছেন তারা অনেক দূর এগিয়ে গেছেন, তারা সিটও বানিয়েছেন। আর ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে। চন্দ্রকান্তের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, সরাসরি রাজনৈতিক কোনো পরিচয় নেই, কোনোদিন মঞ্চে উঠে বক্তৃতা করে কাউকে আক্রমণ করেছে তার কোনো উদাহরণ নেই। শিক্ষিত এক্স সার্ভিসম্যানকে খুন করা হলো কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর সহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছে বলে। আমার যে দায়িত্ব কর্তব্য তার কন্যা সন্তান, তার স্ত্রীকে দেখা, এবং সবচেয়ে বড় কথা পরিবারের দাবি হচ্ছে অতি দ্রুত এই খুনিদের গ্রেপ্তার করে চার্জশিটেড করে যাতে তারা
ক্যাপিটাল পানিশমেন্ট পায়। এই অসভ্য বর্বরতম ঘটনা, নৃশংস ঘটনার যে কোনো সুস্থ মানুষ ক্ষোভে ফেটে পড়বেন, এটাই স্বাভাবিক। যে বা যারা এর পেছনে রয়েছে, দল রং কোনো কিছু না দেখে অবিলম্বে পুলিশ তাদেরকে তুলুক। এই অপরাধীরা যেন মুক্ত বাতাসে বেশিক্ষণ ঘুরতে না পারে। এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার ইলেকশন কমিশন মেনটেন করছেন, চারপাশে সিসিটিভি ফুটেজ দেখা হোক, এবং আমরাও চাই এই ঘটনার প্রকৃত তদন্ত, প্রকৃত সত্য সামনে আসুক। তাতে যদি সিবিআই এনকোয়ারি হয়, তাহলে কোর্ট মনিটর সিবিআই এনকোয়ারি হোক। যে বা যারা এর পেছনে রয়েছে, হি শুড বি বিহাইন্ড দ্য বার্স। এই ধরনের ক্রিমিনাল লুম্পেনদের সমাজে থাকার কোনো অধিকার নেই। শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে কথা বলার সময়ই গাড়িতে বসে ঝাঁঝরা হয়ে যায় চন্দ্রনাথ রথের দেহটা। শঙ্কর ঘোষ এটা নিয়ে মুখও খুলেছেন। তিনি বলছেন, শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে চন্দ্রনাথের সঙ্গে তার ফোনে কথা হচ্ছিল। হঠাৎই বেশ কিছু আওয়াজ তিনি পান, মনে হয় গলার স্বর বুঝে যাচ্ছে। প্রথমে ভেবেছিলেন ক্রস কানেকশন, তারপর কেটে আবার যখন ফোন করেন তখন আর ফোন ধরেননি চন্দ্রনাথ। টিভি9 বাংলাকে এমনটাই জানিয়েছেন শঙ্কর ঘোষ। 8 আর 9 তারিখের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কিভাবে কি করা হবে, নবনির্বাচিত বিধায়করা কিভাবে আসবেন থাকবেন, কটার সময় কি প্রোগ্রাম, HM এর প্রোগ্রামটা কিভাবে হচ্ছে, তো ওগুলোই সব ব্রিফিং করে দিচ্ছিলাম যাতে সুবিধে হয় পুরোটা লিয়াজো মেনটেন করতে। তারপরে হঠাৎ করে ফোনে অনেক 2-3টে গলার মতন আওয়াজ পেলাম। মানে মনে হলো যেন, আমি প্রথমে ভেবেছিলাম ক্রস কানেকশন হয়ে গেছে নাকি, তারপরে ভাবলাম এটা হোয়াটসঅ্যাপ কলে তো এরকম হওয়ার কথা না। তারপরে ফোনটা কেটে আমি আবার ট্রাই করলাম, ফোনটা ধরলো না। তখন আমি মেসেজ করলাম, তোর শরীর খারাপ হয়ে গেছে নাকি, ফোন ধরছিস না কেন? ও যে গাড়িতেও ছিল সেটাও আমি জানি না। তারপরে দেখলাম নো রিপ্লাই। তারপরে দুবার ফোন করার পরে একজন ফোনটা ধরে বলল যে স্যারকে গুলি করে দিয়েছে। তো আমি মানে হতভম্ব হয়ে আমি জিজ্ঞাসা করলাম কেমন আছে, বলে আমি বলতে পারবো না কেমন আছে, আমি জানি না, বুঝতে পারছি না। তো আমি বললাম তুমি কোন দিকে আছো? তখন ও আমাকে লোকেশনটা বলে, কি মধ্যমগ্রাম, বারাসাত ইত্যাদি। বলে আমরা যাচ্ছি হসপিটালের দিকে নিয়ে, 2 জন গুলিবিদ্ধ হয়েছে, আমি সেটাও জানতাম না। তো তারপরে আমি দাদাকে জানাই, দাদাকে জানার পরে সুবিধা শ্রমিকদাদেরকে জানাই। কথা বলছিলেন, তারপরে 2-3 গলা শুনতে পান, আপনি বুঝতে পারেননি সে সময়, কিন্তু গুলির কোনো আওয়াজ কি পেয়েছিলেন? না, গুলির কোনো আওয়াজ পাইনি, শুধু মানে একটা কোলাহল, ফেইন্ট কোলাহলের মতন একটা আওয়াজ পাচ্ছিলাম। এবং যতদূর সময় মোবাইলটা পড়ে গেছে হাত থেকে, তার ফলে পুরো আওয়াজটা আমি পাইনি। কিন্তু আমি ভেবেছিলাম যে ও অসুস্থ হয়ে গেছে, সাডেন কোনো প্রবলেম হয়েছে। না, এরকম যে ওকে গুলি করেছে এর কোনো আওয়াজ আমি পাইনি। এখনকার নতুন ফোনে নয়েজ ডিডাকশন যেহেতু করা থাকে, ফলে স্বাভাবিকভাবেই এই বিষয়টা আমি বলতে পারবো না, আমি তো শুনিনি। 5 বছর আমাদের সাথে একসাথে কাজ করেছে, তো ও না থাকাটা ভীষণভাবেই পীড়াদায়ক। সব দিক থেকেই তদন্ত করছে পুলিশ, সমস্ত নথি তারা তদন্তের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইতিমধ্যেই চন্দ্রনাথ রথের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট চলে এসেছে। সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ঠিক কোন কোন বিষয়গুলো উল্লেখ করেছে যা তদন্তের অস্ত্র হতে পারে জানাবেন আমাদের সহকর্মী দীপঙ্কর সঙ্গে রয়েছে। দীপঙ্কর, রিপোর্টে কোন কোন বিষয়গুলি উল্লেখ করা হলো? দেখো, রিপোর্টে মূলত বুলেট ইঞ্জুরিতে মৃত্যু হয়েছে এটা কিন্তু স্পষ্ট, এবং বুলেট ইঞ্জুরি 4টে হয়েছে শরীরে। তাকে হয়তো আরও বেশি গুলি করে হয়ে থাকতে পারে, সেগুলো আরও তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে তার শরীরে 4টে বুলেটের ক্ষত পাওয়া গেছে, এবং সেখান থেকে বুলেট উদ্ধার করা হয়েছে, যেগুলো রিপোর্ট ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হচ্ছে। এক্স রে মেশিন দিয়ে এই শরীর পুরোটা এক্স রে করা হয়েছে, যে কোথায় গুলি আটকে আছে সেটা দেখবার জন্য, যেটা সাধারণত অন্য দেহ
দেহ ময়নাতদন্ত করার ক্ষেত্রে দেখা যায় না। সেক্ষেত্রে এই স্পেশালি এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। গতকাল ভোর রাতে মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে আসা হয়, তারপর ঠান্ডা ঘরে রাখা ছিল। সকালবেলা 9:30 থেকে 9:45 নাগাদ তার দেহ নিয়ে আসা হয়, যেখানে এই ময়নাতদন্তের কাজটা হবে। 3 সদস্যের একটি কমিটি তৈরি করেছিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সেই কমিটি কিন্তু গোটা ব্যাপারটা কন্ডাক্ট করে এবং তার শরীরের যে বুলেট ইঞ্জুরিগুলো সেটা বাদ দিয়েও আরও বেশ কতগুলো পয়েন্ট থেকে, অর্থাৎ ব্রেন, হার্ট, লাং, স্কিন, এই সমস্ত জায়গা থেকে নমুনা সংগ্রহ করে ভিসারা রিপোর্টের জন্য পাঠানো হচ্ছে। ধন্যবাদ। আমরা সমস্ত নিয়ম মাফিক বডির ভিসেরা, বিভিন্ন রকমের যত ভিসেরা হয় সেই ভিসেরাগুলো প্রিজার্ভ করেছি এবং সেটা পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি, যাতে সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে ওনাদের অনুযায়ী যেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে, সেইভাবে আমাদের পুলিশ দপ্তর সেটাকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠাবে। এক্স রে করা হয়েছে, এটা নর্মালি অন্যান্য কেসে আমরা করি না, এখানে এই ক্ষেত্রে এক্স রে করা হয়েছে যেহেতু একটা গানশট ইঞ্জুরি, গানশটের কোথায় বুলেটস আছে এক্স্যাক্টলি সেটাকেও আইডেন্টিফাই করার জন্য এক্স রেটা এই ক্ষেত্রে করা হয়েছে। বডির অভ্যন্তরে ছিল সেটা। এই যে আর্মসটা ইউজ করা হয়েছে এটা সেমি অটোমেটিক গান, ঠিক আছে। এটা যে ফ্যাটাল ডোজ আছে সেটা খুব ক্লোজ রেঞ্জই হবে আর কি, খুব সামনাসামনি থেকে হবে। দূর থেকে যদি করা যায় তাহলে ফ্যাটাল ডোজের মধ্যে নাও লাগতে পারে। একটা লোড করা অবস্থায় যখন গুলি করা হবে তখন পরপর গুলি করতে চলে যাবে আর কি, অটোমেটিক। এবং এটার যে ফ্যাটাল ডোজটা আছে সাংঘাতিক ফ্যাটাল ডোজ, মৃত্যু নবধারিত। সেইখান থেকে চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে সেটা বেসিক্যালি একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। দেখুন, আরও একটা খবর বলি আপনাদের। তৃণমূল বাংলাকে অপরাধীদের স্বর্গরাজ্য করে ফেলেছে। প্রধানমন্ত্রী আসার আগে অস্থিরতা তৈরির চেষ্টা করছে তৃণমূল। শপথের 2 দিন আগে শুভেন্দুর আত্মসহায়ক খুনে প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্যের। প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজবিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতে এই অঞ্চলটা থেকে। এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী 2 দিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হবে। এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। উনি আসতেন, পুলিশ প্রশাসনকে বলবো দরকার হলে যদি সিবিআইও করে, এই কাজগুলো করছে কারা, এরকমভাবে নৃশংস খুন করছে কারা, যিনি নিজে রাজনীতির সাথে সরাসরি যুক্ত নন, সেই মানুষটাকে খুন করা হলো। পোস্টফেল ভায়োলেন্সে এই প্রাণ যাচ্ছে কেন, এটা খুঁজে বার করে যে ক্রিমিনাল তাকে আইনের মাধ্যমে দৃষ্টনীয় দণ্ড দেওয়া উচিত। আমরা এই খুনোখুনি রাজনীতিতে বিশ্বাস করি না। গণতন্ত্র গণতন্ত্রের মতন করে চলবে। এই খুন, খারাপি, অপমান এটা কেন হবে? আমি এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। গতকাল রাতে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হচ্ছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়করা। আজকে রাজ্যে এসে অমিত শাহকে নিশানা করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। চন্দ্রনাথের খুনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী, এমনটাই অভিযোগ তার। কেন খুন চন্দ্রনাথ জিজ্ঞাসা করুন শাহকে। মমতার বাড়িতে অভিষেকের পাশে দাঁড়িয়ে এমনটাই দাবি অখিলেশ যাদবের।
इसमें तो होम मिनिस्टर जिम्मेदार हैं, तो उनके पीए की हत्या कैसे हो गई? ये सवाल मुझसे मत पूछिए। आप ट्विटर हैंडल होगा आपका, आप टैग करिए होम मिनिस्टर साहब को, पूछिए कि हत्या कैसे हो गई। রাজ্য পুলিশের সিআইডি এবং এসটিএফ তদন্ত করছে। অমিত মালভিয়াজি আজকে টুইট করেছেন, সেই টুইটে রথ একটা নাম বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে। 4 তারিখের পরে রথ, যেটা আমি আপনাদেরও শেয়ার করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। উনি অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে উনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এখন এর মধ্যে কি আছে না আছে এখনই তো বলবো না, তদন্তে সহযোগিতা করাটাই আমাদের কাজ, পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কাজ। পুলিশের চোখে ধুলো দিয়ে নিখুঁত প্ল্যান করেছিল আততায়ীরা। যে গাড়ি ব্যবহার করা হয়েছে খুনের ক্ষেত্রে, সেই গাড়ি বিক্রি করার জন্য ওএলএক্সে অ্যাড দিয়েছিলেন, বিজ্ঞাপন দিয়েছিলেন শিলিগুড়ির উইলিয়াম জোসেফ। আর সেখান থেকে গাড়ির নাম্বার প্লেট কপি করেন আততায়ীরা। আততায়ীদের কাছে ছিল একই কোম্পানির সাদা গাড়ি। নাম্বার প্লেট জাল করে উইলিয়ামের গাড়ির নাম্বার ব্যবহার করে তারা এই ঘটনাটি ঘটায়, এবং যাতে পরে তাদেরকে না ধরা যায় সেই কারণে গাড়ির ইঞ্জিন এবং চেসিস নাম্বারও ঘষে নষ্ট করে দেয় তারা। রাস্তায় তল্লাশিতে পুলিশ দাঁড় করালেও যাতে নাম্বার প্লেট এবং গাড়ির রং কোম্পানি মিলে যায়, সেই কারণেই তাদের এই চোখে ধুলো দেওয়ার পন্থা। সঙ্গে আছেন সেই উইলিয়াম জোসেফ যার গাড়ির নাম্বার ব্যবহার করে আততায়ীরা এসেছিল মধ্যমগ্রামে এবং শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করে। আমি প্রথমে একবার গাড়িটা দেখাই। এটা উইলিয়াম জোসেফের একটি সাদা গাড়ি, এবং সেই কোম্পানির সাদা গাড়ি, যে কোম্পানির আরও একটি সাদা গাড়ি ওই খুনের ঘটনায় ব্যবহার হয়েছিল। এই গাড়ির নাম্বার প্লেট এখানে WB74AK2270। এই গাড়িটি বিক্রির জন্য মাস কয়েক আগে ওএলএক্সে বিজ্ঞাপন দিয়েছিলেন এই উইলিয়াম জোসেফ। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে সেই বিজ্ঞাপন দেখেই যে আততায়ীরা আজকে খুনের ঘটনায় জড়িত তারা ওই নাম্বার প্লেট ব্যবহার করেছিল, কারণ তাদের কাছেও ওই একই কোম্পানির আরও একটি সাদা গাড়ি ছিল। এবং পুলিশ যখন এই গাড়িটি উদ্ধার করে তারপরেই সেই গাড়ির নাম্বার প্লেট খুঁজে মাটিগাড়া এলাকায় এই উইলিয়াম জোসেফের বাড়িতে পৌঁছায় এবং তার গাড়িটিও নিয়ে আসা হয় মাটিগাড়া থানায়। এরপর ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার মিলিয়ে দেখে দেখা যায় এটি আসল গাড়ি, অর্থাৎ ভুয়ো নাম্বার প্লেট ব্যবহার হয়েছিল মধ্যমগ্রামে ওই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করার জন্য। উইলিয়াম জোসেফ, আপনি মানে প্রথম কখন জানতে পারলেন এবং কিভাবে জানতে পারলেন? ये हमको फ़ोन आया था, तो थाना से फ़ोन आया था कि आपका गाड़ी कहाँ है, इंक्वायरी किया। तो हम बोला सिलीगुड़ी में है। तो बोला ठीक है, हम लोग आ रहे हैं, आप थाना में आइए। और फिर गाड़ी लेके आया थाना। तो ये आपका गाड़ी है? मेरा गाड़ी। आप किसी में ऐड दिया था? OLX में ऐड दिया था पहले। तो पुलिस ने क्या कहा आपसे? बस कुछ नहीं, इंक्वायरी लिया बस। डर गए थे अभी? हाँ डेफिनेटली। क्या हुआ पता नहीं हमको, क्या एग्जैक्टली क्या हुआ। तो वो नंबर प्लेट किसका है? वो तो मेरा जैसा नंबर प्लेट लग रहा है, पता नहीं किसका। डुप्लीकेट है? डुप्लीकेट है वो, डेफिनेटली डुप्लीकेट है। উইলিয়াম জোসেফ যেটা জানাচ্ছেন, তার গাড়িটি তিনি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন এবং সেই বিজ্ঞাপনের ক্ষেত্রে যে গাড়ির ছবি তিনি দিয়েছিলেন তাতে তার গাড়ির নাম্বার প্লেট দেখা যাচ্ছিল এবং খুনিরা যে গাড়িটি ব্যবহার করেছে একই ধরনের, একই কোম্পানির, একই রঙের গাড়ি, যে কারণেই এই উইলিয়াম জোসেফের বিজ্ঞাপনে দেওয়া এই গাড়ির যে নাম্বার প্লেট সেই নাম্বার ব্যবহার করা হয়েছিল এই খুনের ঘটনার ক্ষেত্রে। একদম ঠিক যেভাবে বিভিন্ন শহরে বিস্ফোরণের ক্ষেত্রে জঙ্গিরা যে টেকনিক ফলো করে, ঠিক সেই টেকনিক ফলো করেই কিন্তু প্রাথমিকভাবে এই গাড়ি নিয়ে দুষ্কৃতীরা অপারেশন চালিয়েছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করার জন্য। মাটিগাড়া থেকে ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। শুধু গাড়ি নয়, গাড়ির পাশাপাশি আততায়ীর যে বাইক, সেখানেও ভুয়ো নাম্বার প্লেট। আচ্ছা, কোথাও গিয়ে কি আসানসোলের বাইক ব্যবহার করা হয়েছিল? দেখুন, পরিত্যক্ত অবস্থায় বাইকটিকে ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশ আটক করেছে। 2012 সালে আসানসোলে বানপুরের ঠিকানায় বাইকটি রেজিস্ট্রেশন করা হয়। বাইকটির রেজিস্ট্রেশন বানপুরে বিভাস ভট্টাচার্য নামে এক ব্যক্তির। বানপুরে সেই ঠিকানায় গিয়ে দেখা যায় যে বিভাস ভট্টাচার্য নামে কেউ নেই। हीरापुर गुरुद्वारा रोड 7/12 जो है, यही क्वार्टर है। तो हाँ गुरुद्वारा 7/12 यही क्वार्टर है। अच्छा, यही क्वार्टर में आप कितने दिन से?
2014 से। 2014 से। यहाँ पर विकास कुमार भट्टाचार्य बोल के किसी को पहचान रहे हैं? ना ना, अच्छा। आपका मोटर बाइक है? हाँ? कितना नंबर? WB380 4485। अच्छा, वो यही क्वार्टर से ठिकाना से अलॉट किया गया था ना? वो पहले हम डॉली लॉज में रहते थे, वहाँ से लिए। यहाँ पर एक नंबर दिखा रहा WB44D 1989। ये क्या नंबर का आपका पास बाइक है ये? ना, मेरा बाइक नहीं। तो ये बाइक दिखाया जा रहा है 2012 से। तो उसके पहले रहता होगा, हम तो यहाँ 14 से रह रहे हैं। यहाँ पर अभी विकास भट्टाचार्य बोल के कोई नहीं रहता। हम जब आए थे क्वार्टर लॉक था। कोई विकास भट्टाचार्य बोल के रजिस्ट्रेशन किया है? हाँ। इसी 7/12 क्वार्टर का एड्रेस दिया गया है। 2012 के समय का है। 12 का रजिस्ट्रेशन दिखा रहा है। ओह, तो हमको तो अलॉटमेंट हुआ 14 में। आप कहाँ रहते हैं, क्या करते हैं आप? यही सेल एसपी में काम करते हैं। বানপুর থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা।